সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন হাসান মামুন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। এরপরে আছেন ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে বোধহয় প্রথম এলেন। জি, প্রথমবার মতো ধন্যবাদ। অনেক ধন্যবাদ। মামুন, আপনি জানেন ঘটনাটা, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরে কিন্তু এর জেরে অনেক ঘটনাই ঘটেছে, অস্থিরতা তৈরি হয়েছে, পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে যাচ্ছে। ইতিমধ্যে দুইজন উপদেষ্টা, একজন প্রেস সচিব দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ ছিলেন। শিক্ষার্থীদের 6 দফা দাবি সরকার মেনে নিয়েছে। এই 6 দফা সম্পর্কেও আপনার ধারণা নিশ্চয়ই আছে। তারপরে সচিবালয়ের লাঠিচার্জ করেছে পুলিশ, টিয়ার সেল মেরেছে, ছাত্ররা সচিবালয়ে ঢুকে পড়েছিল। এই সব মিলিয়ে পরীক্ষা বাতিল হয়েছে, স্থগিত হয়েছে। এই নিয়ে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত। তো আর কি কারণে এই বিমান বিধ্বস্ত হলো, এর ইতিহাস খুঁজতে যাইয়া লোকজন বলছেন বা বলা হচ্ছে, যার বিশেষজ্ঞরা বলছেন যে ইতিমধ্যেই এটা বাতিল করা হয়েছে, প্রযুক্তি বিমান। তো এই পরিস্থিতিতে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? জি মতি ভাই, একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। মানে টকশো করার আসলে মনোবৃত্তি নাই, সত্যি কথা বলতে গেলে। আজকে বোধহয় 31 জন হলো সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এবং যারা আহত অবস্থায় আছে, বিশেষ করে যাদের 80-90 পুড়ে গেছে, তাদের কিন্তু বাঁচার চান্স নাই বললেই চলে। মানে যারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ তারা বলেন যে বিদেশে নিলেও এটা, এখানে উনি ডাক্তার ভালো বলতে পারবেন, তো মানে এদের মৃত্যুর জন্য একটা করুণ অপেক্ষা মানে আমরা করছি, এবং তাদের পরিবারও কিন্তু করছে, কারণ তারা তো বিছানায় কাতরাচ্ছে। এবং আমি শুনেছি, একটা পরিবারের কথা জানি, তারা চাচ্ছে যে তাদের সন্তান যেন দ্রুত চলে যায়, কারণ সে তো কষ্ট পাচ্ছে। তো এইরকম বেদনাদায়ক পরিস্থিতি হঠাৎ করে হবে, এটা কিন্তু আমরা মানে ভাবতেও পারিনি। তবে এই ধরনের প্রশিক্ষণ বিমান যেভাবে দুর্ঘটনায় পতিত হচ্ছিল গত কবছর ধরে, 4টা দুর্ঘটনার কথা আমরা জানি, কক্সবাজারে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন জায়গায়, তাতে এইটা কিন্তু প্রেডিক্ট করা উচিত ছিল বা স্বাভাবিক ছিল যে ঢাকায়ও মানে জনবসতির মধ্যে এইরকম ঘটনা ঘটতে পারে। তো এটা একটা সামরিক যুদ্ধ বিমান ছিল, প্রশিক্ষণ বিমান। মানে বেসামরিক বিমানও তো বিধ্বস্ত হতে পারত। কিছুদিন আগে তো আমরা জানি ভারতের ঘটনা, যে টেক অফের পরেই একটা যাত্রীবাহী বিমান, ওখানেও বোধহয় একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিনের উপর পড়ে গিয়েছিল। তো এইখানে একটা স্কুল অ্যান্ড কলেজ, সেখানে ক্লাস হচ্ছিল, কোচিং হচ্ছিল, সেখানে ঢুকে পড়েছে বিমানটা, এবং বিমানটা জ্বালানি মানে ছিল, প্রচুর জ্বালানি ছিল, কারণ এটা জাস্ট উড্ডয়ন করেছিল। তো যদি এটা ফিরে আসার সময় হতো তাহলে হয়তো আগুনের ঘটনাটা সেভাবে ঘটতো না, এটা এক্সপার্টরা বলছে। জি। তো অগ্নিকাণ্ড হওয়াতে মানে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এখন মানে এটা হতে পারে যে আমাদের যত বিমান দুর্ঘটনা হয়েছে তার মধ্যে প্রাণহানির দিক থেকে এটা আলটিমেটলি বোধহয় সব ছাড়িয়ে যাবে রেকর্ড, এরকম হতে পারে। এখন এই ঘটনার কি ক্ষতিপূরণ হতে পারে, ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে এবং বিক্ষোভ হচ্ছে এই ঘটনার প্রতিক্রিয়ায়। তবে এই বিক্ষোভের মধ্যে অন্য ব্যাপারগুলো আছে বলে মনে হচ্ছে, যেমন এই যে পরীক্ষা পেছানো কিংবা পরীক্ষা দেবই না হয়তো, এরকম দাবিদাও উঠতে পারে মনে হচ্ছে। আর মানে সরকার পক্ষ থেকে বা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর পক্ষ থেকে এই অভিযোগ বোধহয় আসবে যে এখানে অন্য পক্ষ ঢুকে পড়েছে কিনা, তারা সুযোগ নিচ্ছে কিনা। একটা 6 দফা দাবির মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, একটা দাবি আছে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। হ্যাঁ, এটা নিয়ে একটা সঠিক নামটা, তার মানে একটা সংশয় তৈরি হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে কালকে রাত থেকেই, কিন্তু কালকে বিকেল থেকেই একটা কথা বলা হচ্ছিল যে তথ্য গোপন করা হচ্ছে। মানে প্রাণহানি ঘটনা কমিয়ে দেখানোর একটা প্রবণতা তো মানে আমাদের সরকার প্রশাসনের দিক থেকে বরাবরই ছিল। তো এটা অন্তর্বর্তী সরকারের আমলেও এই প্রশ্ন উঠবে এটা তো আমরা আশা করি না, কিন্তু এই প্রশ্নটা উঠেছে। ফেসবুক একটা মানে
এটা আসলে সরকারের জন্য চ্যালেঞ্জও হয়ে গেছে আমি মনে করি, কারণ এখানে অনেক প্রশ্ন আগে ভাগে ওঠে যেগুলো মিডিয়াতে পরে আসে। আপনি লক্ষ্য করবেন মতি ভাই, এই ঘটনাটা শুরুর দিকে ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু সেভাবে আসছিল না যে এটা কত ভয়াবহ। ফেসবুকে প্রথম আলোচনা শুরু হয়, পরে মিডিয়া মানে প্রচলিত মিডিয়া বা মূলধারার মিডিয়া এটা ফলো করে। তো এটাও একটা পরিস্থিতি, মানে কোনো একটা ঘটনা ঘটলে মিডিয়া কতটা কভার করবে বা কতটা বলবে এটা নিয়ে এক ধরনের সংশয় বোধ হয় মানে গণমাধ্যম কর্মীদের মধ্যে তৈরি হয়েছে। এই পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ। রাকিব আল হাসান, আপনি পুরো ঘটনাটা তো জানেন, হাসান মামুনও কিছু যোগ করলেন। ডাক্তার হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে, বিশ্লেষক হিসাবে, এমন কেউ যিনি আপনার একটা ইউথ লিডারশিপের একটা কি আছে, আপনি ইউথদের নিয়েই কাজ করেন, আপনি কীভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। আসলে এই বেদনাদায়ক মুহূর্ত আসলে কথা বলতে হচ্ছে। আসলে ঘটনাটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আসলে দুর্ঘটনা আমি এখন পর্যন্ত এটাকে দুর্ঘটনাই বলবো। কারণ হচ্ছে কি, তদন্ত সাপেক্ষে কী উঠে আসে, কারো গাফিলতি, অবহেলা, সেটা তো পরবর্তী না জেনে আসলে মন্তব্য করা যাবে না। কিন্তু এখন পর্যন্ত এটা দুর্ঘটনা কি, দুর্ঘটনা হলেও দুর্ঘটনা পরবর্তী যে সিনারিওগুলো আসছে আমাদের সামনে, সেটা সরকার কতটুকু কন্ট্রোল করতে পারতেছে, মানে ড্যামেজ কন্ট্রোল ম্যানেজমেন্টের যে সিস্টেমটা, সেটাতে আসলে সরকার খুবই মানে তার কি বলবো, এটাকে অসহায়ত্ব প্রকাশ করতেছে। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারটি গত জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে সৃষ্টি হয়েছে এবং গঠিত হয়েছে, সেখানে সকল মানুষের জনসমর্থন থাকার পরেও তাদের মানে নানা ধরনের অযোগ্যতা এখানে আবার ফুটে উঠছে। আমি যদি আপনাকে একটি একটি করে বলি, ধরুন কালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। রাষ্ট্রীয় শোক ঘোষণা করলে আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা ছিল, সেটা তো তখনই স্থগিত করা যেতে পারত। কিন্তু সেটা নিয়ে তখন ফেসবুকে যখন শোরগোল উঠলো রাত 3টায়, তখন শিক্ষামন্ত্রী তিনি ঘোষণা দিলেন, শিক্ষা সচিব ঘোষণা দিলেন যে পরীক্ষাটি স্থগিত করা হলো। তার মানে এটা আবারও ইঙ্গিত করতেছে যে এই সরকারটা আসলে ফেসবুক কেন্দ্রিক সরকার, মানে ফেসবুকে তাদের পার্লামেন্ট, ফেসবুকে তাদের মূল ম্যান্ডেট। তো সেটা খুবই দুঃখজনক ঘটনা, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, যখন এই ঘটনাটা ঘটলো আজকে কিন্তু আবার ছাত্ররা কিন্তু সে সচিবালয় ঘেরা করলো, তার পদত্যাগ দাবি করলো। এখন কিন্তু আসলে ওটা আমাদের মেন ফোকাস না। আমাদের কিন্তু মেন ফোকাস যে হাসান মাহমুদ যে প্রশ্নগুলোর কথা বলছে, উনি যে প্রশ্ন উঠতেছে, আমি সেই প্রশ্ন ওঠার একটু ভিতরে আমি একটু অন্তর্নিহিত কথা বলতে চাই। দেখুন হচ্ছে, ধরুন আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, আমার কলেজ ছিল রাজীব উত্তরা মডেল কলেজ। সেই প্রতিষ্ঠানের আমার আগে প্রিন্সিপাল ছিলেন কর্নেল নুরুন নবী, যিনি হচ্ছে সেই মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা কিংবা মালিক। এখন আপনার যেই জায়গাটাতে মাইলস্টোনের যেই মূল ক্যাম্পাসটা, মাইলস্টোন কিন্তু অনেকগুলো ক্যাম্পাস রয়েছে উত্তরাতে, তো যে মূল ক্যাম্পাসটাতে কালকে অ্যাটাক হলো, একেবারেই এয়ারপোর্টের খুব নিকটবর্তী এরিয়া। আমি কালকে একজন এক্সপার্টের সাথে কথা বলতেছিলাম, তিনি বলল যে আগে তো মানে বিমান বাহিনী, বিমানবন্দর, এই সেটআপটা আগে হয়েছে, পরে এই কেন্দ্র করে শহরগুলো গড়ে উঠছে। তার মানে এর আশেপাশে যে অনুমোদনগুলো দিয়েছে সেগুলো নিশ্চিত সে ইলিগেল অনুমোদন ছিল। এখন উনি আমাকে জানালেন সেটা হচ্ছে কি, এয়ারপোর্টের যে রানওয়ে, সেই রানওয়ে থেকে মিনিমাম 6 থেকে 7 নটিক্যাল মাইল দূরত্বে কিছু থাকতে যাবে না। অথচ যে সে রানওয়ে থেকে এটা টেক অফ করলো, সে রানওয়ে থেকে মাত্র 1.9 নটিক্যাল মাইল দূরেই সে মাইলস্টোন কলেজটি। এবং সে মাইলস্টোন কলেজের, আমি যখন কলেজের উত্তরাতে ছিলাম, যখন পড়াশোনা করছি সেখান থেকে আমি অনেকবার তখন শুনতে পাচ্ছিলাম যে এই জায়গাগুলো বোধ ইলিগাল জায়গা, দখলকৃত জায়গা, খাসের জায়গা, সরকারি জায়গা দখল করে এই প্রতিষ্ঠানটি গড়ে তুললো। এবং এই যে নূর নবী, তিনি 2009 সালে তিনি এই প্রতিষ্ঠানটির জায়গাগুলো সে দখল করলেন। সেখানে তখন তৎকালীন ডিজিএফআর প্রধান ছিলেন মোল্লা ফজলে আকবর। তিনি তার সহায়তায় সরকারকে নেগোশিয়েট করে তিনি এই জায়গাগুলো দখল করেছেন। সুতরাং আমাদের কিন্তু সে দিন শেষে আবার সেই মানে সে তাড়াতাড়ি প্রশ্ন চলে আসতেছে যে সেটা হচ্ছে যখন কোনো ভবন ধসে যায়, তখন আমরা খুঁজি যে রাজুক এটা অনুমোদন দিয়েছিল কিনা, সেই গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে গাড়ির ফিটনেস আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, লঞ্চ ডুবে গেলে আমরা দেখি লঞ্চের মেয়াদ উত্তীর্ণ কিনা। আবারও কিন্তু সেই একই ঘটনা আসলো যে বিমানটি, এখন আসলে আপনি বিমানের কথাগুলো আমি বলি আপনাকে, যে F7 যে সিরিজের বিমানটি 2001 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশে 5টি দুর্ঘটনা ঘটলো এবং সবচেয়ে ভয়াবহতম এটি। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দুর্ঘটনা যেখানে কোনো পাইলটের ফার্স্ট মানে সোলো ফ্লাইটে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। যে দিনটি হতে পারতো কালকে ফ্লাইট লেফটেন্যান্ট নামটা আমি ভুলে গেলাম আসলে, তকি ইসলাম সাগরের জন্য সবচেয়ে তার আনন্দময় একটা দিন, আর আজকে এই টাইমে সে পৃথিবীতে নেই। তো আসলে দেখুন আমরা মানে এখানে যে আমাদের অনেক গাফলতি ফুটে উঠতেছে, আপনি যদি 1 বাই 1 যান, এবং আমাকে একটু সময় দিন আমি পুরোটা একটু সামারি করতে চাই। আপনি দেখুন 2001 থেকে 2025 পর্যন্ত 5টি দুর্ঘটনা ঘটলো শুধু বাংলাদেশেই না। আপনি এই বিমানটি 1984 সালে প্রস্তুতকৃত, 2013 সালের পরে চায়না এটাকে মার্কেট আউট করে দিল, বাংলাদেশ তারপর এটা কিনলো। এবং
একটা বিমানের এই যে জেট ফাইট যে বিমানগুলো, রকেট ফাইট বিমানগুলো, এগুলোর কিন্তু আয়ুষ্কাল সাধারণ বিমানের চেয়ে অনেক কম থাকে, এবং এটা ওভারহুইলমিং করার পর ওটা টাইম কিন্তু শেষ হয়ে গেছিল। এবং শুধু তাই নয়, আপনার একটা বিমান যখন টেক অফ করবে, একটা পাইলট যখন এটাকে ধরবে, তার আগে কিন্তু আমাকে জানানো হয়েছিল, আমার অনেক ফ্রেন্ডও রয়েছে, তারাও আমাকে জানালো যে 7 পর্যায়ে এটা কিন্তু চেক ইন করা হয়। তার মানে কিন্তু আপনার সে প্রশ্ন আসতেছে যে একটা পাইলট তো তার ইঞ্জিনিয়ারিং ফিটনেসটা জানে না, সুতরাং সে 7 স্তরে কোথায় সে দুর্বলতা ছিল। এখন আপনারা বলছেন যে এটা দুটো দুর্বলতা হতে পারে, একটা হচ্ছে কি ইঞ্জিন ফেলার করতে পারে অথবা রেডিও সিগন্যাল ফেলার করতে পারে। তার মানে এখানে আমরা পাইলটের দোষ দেই বা না দেই, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন আসতেছে যে এই মানে এখানে গাফিলতিগুলো কার ছিল, এখানে দুর্নীতি কোথায় ছিল। এবং আমাদের যে বিমান বাহিনী, যে একটা ভঙ্গুর বিমান বাহিনী, সেটা কিন্তু দিন শেষে একটা প্রশ্ন তুলে দিল। এবং এই জিওপলিটিক্যাল পোলারাইজেশনের যুগে যে আমরা একটা ভঙ্গুর বিমান বাহিনী নিয়ে আমরা মানে এই জিওপলিটিক্যাল সমীকরণের মধ্যে আমরা টিকে আছি, এবং হাসিনার পিরিয়ড বাদ দিলাম, গত 1 বছরে তো আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল। সে জায়গা থেকে আপনি দেখেন যে আমাদের একজন উপদেষ্টা কালকে বললেন যে তিনি বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করাবেন। যে উপদেষ্টা তিনি গত 17 বছর তিনি বললেন, প্রতিটা টকশোতে এসে বলতেন, হায় আল্লাহ খালেদ এই হয়ে গেছে সে হয়ে গেছে, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশ থেকে টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে। তা আপনি 1 বছরে 26 লক্ষ ভারতীয় হিসাবে দিতে পারেন না এখনো। আর এগুলো বাজারি কথাবার্তা আসলে এই মুহূর্তে আমরা যারা এই লাইনের লোক আমাদের অন্তত পীড়া দেয়। কারণ হচ্ছে দেখুন, এখানে এখন পর্যন্ত 31 জন মারা গেল, আমি আশঙ্কা করতেছি এই মৃতের সংখ্যা 100+ হবে। কারণ আমি কিছুক্ষণ আগে যে রিপোর্টটা পেলাম, সেখানে এখনো 25 জন যে কোনো মুহূর্তে তারা এক্সপায়ার করতে পারে। যেখানে আপনার মেডিকেল সায়েন্স অনুযায়ী যারা বার্ন যায়, কিন্তু আমাদের টেক্সট বুকে আছে যে সেটা হচ্ছে কি ধরেন 50 to 60% বার্ন হয়ে গেলে তখন তাকে আর সার্ভাইভ করা যায় না। আমি নিজেও বার্নের পেশেন্ট ছিলাম এক সময়। যে ডক্টর কথা বলা হচ্ছে সামন্তলাল সেন, তিনি আমার সার্জারি করেছিলেন। তো সে জায়গা থেকে আপনার এখানে ইন্টারনাল ড্যামেজ আছে, এখানে শ্বাসকষ্ট পড়ে গেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের সেই ইকুইপমেন্ট তো আমাদের না, আমাদের সেই ইকুইপমেন্ট ব্যবস্থাটা সিঙ্গাপুরের মতো না, এটা তো আমাদের মেনে নিতে হবে। তো সব মিলে জিলে আসলে পরিস্থিতিটা আসলে একটা ধোঁয়াশার মধ্যে। এবং মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে কি ধরেন আমাদের সরকার এটাকে ক্রাইসিসটা ম্যানেজ করতে পারতেছে না, এবং ম্যানেজ করতে গিয়ে তারা আসলে এমন হাস্যকর কিছু পরিস্থিতি তৈরি করতেছে। আমি আর একটু 10 সেকেন্ড শেষ করি। সেটা হচ্ছে দেখুন, সরকার এখানে বলতেছে যে তারা ত্রাণ তহবিলের জন্য তারা ফেসবুকে পোস্ট করছে, যে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে কিছুক্ষণ পরে সে ফেসবুক পোস্টে মুছে দেওয়া হলো। আমি প্রধান উপদেষ্টা যদি এখন প্রশ্ন করি যে আপনি এখানে 50 জন 100 জন কিংবা হার্ডলি 200 জন মানুষের যদি দায়িত্ব না নিতে পারেন, তাহলে আপনি কি করে 20 কোটি মানুষের দায়িত্ব নেবেন? আপনি কি করে ভোটের সময় ইলেকশনে 12 কোটি ভোটারের দায়িত্ব নেবেন? তা আপনি তো একটা অযোগ্যতার পরিচয় দিচ্ছেন। এবং আমার এখন প্রশ্ন তুলতে ইচ্ছা হয়, যদি আজকে এটা টপিকস না, কিন্তু প্রশ্ন তো এখন ইচ্ছা করতেছে যে আপনি তো একটা অযোগ্য, 1 বছরে আপনি এটাকে রিফর্ম করতে পারেন না, আপনার অথর্ব উপদেষ্টাদেরকে আপনি চেঞ্জ করতে পারেন নাই, সফল করতে পারেন নাই। তা আমি কি করে বিশ্বাস করবো যে আপনার একটা ক্রেডিবল ইলেকশন সামনে, যে ইলেকশন কেন্দ্রিক কথা হচ্ছে, সেই ইলেকশন আপনি কি উপহার দিবেন, বা আপনি যে সংস্কার করতেছেন আপনার এই সংস্কারগুলো যে কাজে আসবে, এটা আমি কি বিশ্বাস করবো? তো সুতরাং অনেক প্রশ্ন এখানে আসলে চলে আসতেছে। অনেক ধন্যবাদ রাকিব। হাসান, ওই যেটা বললো যে ক্রাইসিস ম্যানেজমেন্টে দুর্বলতা কোথায়? হ্যাঁ, দুর্বলতা দেখা যাচ্ছে ওই যে শেষে যেটা বললো, আমি একটু আগে আস্তে আস্তে দেখছিলাম যে একটা পোস্ট করলো, করে এটা আবার ডিলিট করলো সমালোচনার মুখে। এবং সমালোচনা বেশি কিন্তু হতে হয় না, অল্প সমালোচনার মুখেই তাদের আবার বোধোদয় হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। এই যে পরীক্ষার বিষয়টা, আমার মনে হয় যে এটা ট্রিগার করেছে আজকে যে সিচুয়েশন হয়েছে ঢাকায়। গভীর রাতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস কনফারেন্সের কথা জানি, ওই যে অপারেশন ডেভিল হান্ট শুরু করলেন উনি, এটা কিন্তু এখনো প্রত্যাহার করা হয়নি। এর মধ্যে আবার আরেকটা শুরু হয়েছে। তো কোনটা চলছে আমরা জানি না, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি উন্নতি যে নাই তার কিন্তু নানা রকম মানে প্রমাণ আমরা পাচ্ছি। এই যে মানে ঘটনা, মিটফোর্ডের ঘটনা, এটা কি চাপা পড়ে যাবে কিনা এর নিচে আমি জানি না। বাজারে কিন্তু নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনার পর, এই যে উত্তরার ঘটনার পর, আমার হোয়াটসঅ্যাপে একটা ম্যাটার এলো আর কি, এক ধরনের কনস্পিরেসি থিওরি, যে এটা খুব পরিকল্পিত ছিল। মানে এটা ঘন্টা 2-এর মধ্যে কারা যেন এটা তৈরি করলো। হতে পারে এআইকে বলেছে, এআই তৈরি করে দিয়েছে, ওরা একটু কাটছাট করে এটা ঘষা মাজা করে দিয়েছে, যে এটা পুরোটা পরিকল্পিত, স্ক্রিপ্টেড। এবং এটা পুরোটাই নাকি পরিকল্পিত। এটা কি জন্য? এটা হচ্ছে চাইনিজ যে প্রযুক্তির বিমান, এইগুলো যাতে আর কেনা না হয়, আমেরিকান বিমান এবং সামরিক সরঞ্জাম যাতে কেনা হয়। এটার সঙ্গে আবার তারা লিঙ্ক আপ করছে এই যে সাম্প্রতিক যে আলোচনা চলছে, শুল্ক আলোচনা, পাল্টা শুল্ক, সেটাকে সম্পৃক্ত করছে, যে ভূ রাজনৈতিক ব্যাপার স্যাপার এখানে যুক্ত হয়েছে, এবং আমেরিকা থেকে যুদ্ধাস্ত্র কেনা হবে ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের উপদেষ্টা সাহেবরা তো এই যে নন ডিসক্লোজারেও গেছেন, উনি বলছেন না, এমনকি ব্যবসায়ী সম্প্রদায়কেও বলছেন না যে ভেতরে কি আলোচনা হচ্ছে, শর্তগুলো কি। শেষে এখন দেখা যাচ্ছে যে ব্যবসায়ী সম্প্রদায়কে বলা হচ্ছে লবিস্ট নিয়োগের কথা। মানে
রপ্তানি খাত এখন লবিস্ট নিয়োগ করবে। এই লবিস্ট নিয়োগের কথা কিন্তু শুরু থেকে বলা হচ্ছিল। এটাও একটা অদক্ষতার জায়গা, যে এই যে শুল্ক আলোচনা এটা যে জায়গায় চলে গেল, প্রথম দিকে এখানে কিন্তু বাণিজ্য উপদেষ্টা যুক্ত ছিলেন না, এখানে অন্যরা যুক্ত ছিলেন, সম্ভবত লুৎফে সিদ্দিকী যুক্ত ছিলেন শুরুতে, তারপরে যুক্ত হলেন নিরাপত্তা উপদেষ্টা। তো এগুলো ওনাদের কাজ কিনা, এটা তো বাণিজ্য উপদেষ্টারই কাজ। এবং যে প্রতিনিধি দল ওখানে গেল, এখানে কিন্তু বেসরকারি খাতের কোনো প্রতিনিধি নাই, এবং আমাদের দেশে বিশেষজ্ঞের অভাব নাই, অন্তত ইকোনমিস্টের কিন্তু অভাবই দেশে নাই, তাদের কাউকেও যুক্ত করা হয়নি। এখন নাকি সরকার উপলব্ধি করছে যে এখানে এই কাজটা এইভাবে করা উচিত হয়নি। পাশাপাশি আমরা দেখলাম যে রপ্তানি খাতের যারা প্রতিযোগী আমাদের, ভিয়েতনাম, ইন্ডিয়া, কম্বোডিয়া এবং আপকামিং একজন প্রতিদ্বন্দ্বী আছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, তারা কিন্তু এগিয়ে গেছে এবং তারা অনেকে চুক্তিও করে ফেলেছে। দেখা যাচ্ছে যে তারা ট্যারিফ কমিয়ে এনেছে। তো এই ট্যারিফ যদি থাকে তাহলে আমাদের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। একজন উদ্যোক্তা বলেছেন যে 10 লাখের মতো লোক চাকরি, মানে ইমিডিয়েটলি চাকরিচ্যুত হবে। এই একজন অনন্ত গ্রুপের বোধহয় একজন বলেছেন। তো এই উপদেষ্টা পরিষদের অদক্ষতা কিন্তু নানাভাবে দেখা যাচ্ছে। এই বিষয়টা ম্যানেজ করার ক্ষেত্রে অদক্ষতা দেখা গেল। এই যে পরীক্ষা স্থগিতের বিষয়টা, এটা তো ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এটা গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? আজকে বোধহয় আরেক দিনের পরীক্ষা স্থগিত করেছে। মানে সবই করছে কিন্তু টাইমলি করছে না এবং পরিস্থিতি তৈরি হতে দিচ্ছে। তো এই কারণে কিন্তু এই কনস্পিরেসি থিওরিও বাজারে আছে যে এরা ইচ্ছা করে এগুলো করছে কিনা, পরিস্থিতি তৈরি করার জন্য, যাতে নির্বাচন পেছানো যায়। মতি ভাই, আমি একটু উল্লেখ করতে চাই, কালকেও তারেক রহমান কিন্তু একটা সভায় বলেছেন যে কেউ কেউ সরকারের ঘাড়ে বন্দুক রেখে পরিস্থিতি ঘোলা করতে চায় এবং নির্বাচন পেছাতে চায়। আচ্ছা, ঐক্যমত্য পরিষদের ঐক্যমত্য কমিশনের বৈঠকেও মানে নানা রকম দোলাচল চলছে। আজকেও খবর আছে যে এই যে প্রধানমন্ত্রী হবেন উনি একই সঙ্গে সংসদ নেতা হতে পারবেন কিনা, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, দলীয় চেয়ারম্যান হতে পারবেন, দলীয় চেয়ারম্যান 3টা পদ একসাথে রাখতে পারবেন নাকি ইত্যাদি। তো এগুলো নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং ঐকমত্য কমিশন মনে হচ্ছে একটা পক্ষ, আমার কাছেও কিন্তু মনে হচ্ছে পক্ষ, যে তারা প্রস্তাব করছে। এবং আজকে বলা হয়েছে যে আপনারা পারলে নোট অফ ডিসেন্ট দেন। 3/4 দল নাকি একমত। 3/4 মানে তো এরা ছোট ছোট দল। প্রধান দল বিএনপি কিন্তু রাজি হচ্ছে না। তো প্রধান দল যদি রাজি না হয় তাহলে এইখানে সিদ্ধান্ত হয় কিভাবে, এই প্রশ্ন উঠছে। এতে করে পরিস্থিতি জটিল হচ্ছে। এবং মাঠে কালকে রাতেও চট্টগ্রামে বোধহয় একটা অদ্ভুত ঘটনায় যে একজন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার হয়েছে, তাকে শিবির দাবি করছে যে জুলাই আন্দোলনকারী, আবার ছাত্রদল বলছে সে ছাত্রলীগ। এই নিয়ে গোলযোগে কালকে কিন্তু চট্টগ্রামে গভীর রাতে মানে যথেষ্টই উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই পক্ষের মধ্যে। তো এইগুলো মানে ভালো সংকেত দেয় না, মানুষের মনে কিন্তু আস্থা জাগায় না। আমি আসার পথে দু একজন বলছিল যে আমরা তো আশা করছিলাম যে দেশটা একটু স্থিতির দিকে যাবে, কিন্তু ক্রমেই অস্থিরতার দিকে যাচ্ছে এবং নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে। তো এই ইস্যুগুলো হ্যান্ডেল করার দায়িত্ব ছিল সরকারের। সরকার কিন্তু সবারই ঐকমত্যে গঠিত হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে একটা অংশ সরকারকে ওন করতে পারছে না এবং তারা তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলছে। তো এটা তো মানুষের মধ্যে হতাশা তৈরি করছে। এই পরিস্থিতিটা কেন হলো? এই পরিস্থিতিটা কেন হলো, আমার মনে হয় যে এখানে সরকারের দায়টাই বেশি। সরকারের উচিত ছিল কঠোরভাবে একটা রাজনৈতিক নিরপেক্ষতা মেনটেন করা, যেটা ইতোপূর্বের তত্ত্বাবধায়ক সরকারগুলো করেছিল। আমি 111 সরকারের কথা বলছি না, এর আগের সরকারগুলোর কথা। এই সরকার কিন্তু শুরু থেকে নানা রকম কথা বলে এবং নানা রকম পদক্ষেপ নিয়ে নিজেদের অবস্থানকে বিতর্কিত করেছে। যখন হাসান মামুন বলছিলেন তখন একটা শব্দ তিনি বলছেন, কঠোর নিরপেক্ষতায় যেখানে নাই সেখানে কঠোর হয় কিভাবে? আপনাকে আবার ধন্যবাদ, দারুণ একটি প্রশ্ন করেছেন। যেখানে নিরপেক্ষতা নেই সেখানে আবার কঠোর হওয়ার প্রশ্ন কি? আপনি দেখুন, এই সরকার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলি ইউনূস সরকারের, উনি হচ্ছেন একজন কিংস, ওনার কিংস পার্টি হচ্ছে এনসিপি। যে পার্টিটি এখনও নিবন্ধিত না, সেটিকে আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আমি একটা রিপোর্টে দেখলাম যে সেখানে হচ্ছে গোপালগঞ্জে 8 কোটি টাকা খরচ হয়েছে, বান্দরবান খাগড়াছড়িতে উনি খরচ করতেছে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো কালকে ভিড় করতেছে হসপিটালে। সেটা নিয়ে আমাদের একটা ভিন্ন ব্যাখ্যা আছে। ধরুন হচ্ছে কি, এখানে অনেক মানুষ মানে সেবা করার জন্য যাচ্ছে, আবার কিছু মানুষ আছে ফেসবুকে ছবি তোলার জন্য, ভিউ কামানোর জন্য, গুজব ছড়ানোর জন্য যাচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক।
একই সাথে কিছু মানুষ আমি দেখলাম যারা ফ্রিতে সিএনজিওয়ালারা ফ্রিতে সার্ভিস দিচ্ছে, উবার পাঠাওরা, কিন্তু একই সাথে আবার কিছু কিছু মানুষ এটাকে পুঁজি করে ব্যবসা করতেছে। আবার আমাদের পলিটিশিয়ানরা এই মুহূর্তে আপনার পরিবারগুলো পাশে দাঁড়ান, আপনারা হসপিটালে গিয়ে ভিড় করার তো কোনো দরকার নেই, সে জায়গা থেকে তারা হসপিটালের ট্রিটমেন্টের জন্য খুব ঝামেলা করতেছে। আমি গতকাল একটা রিপোর্টে দেখলাম যে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে মিডিয়ার গাড়ির জন্য অ্যাম্বুলেন্স যেতে পারতেছে না। তো এই বোধোদয়গুলো তো আসলে আমাদের নাগরিক সমাজ থেকে সচেতনতা তৈরি করা দরকার, 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু দেখুন, পলিটিক্যাল পার্টিরা সেখানে যে ভিড় করতেছে, একজনের সাথে 30 জন করে যাচ্ছে, মিছিল দিচ্ছে, অথচ ডক্টর ইউনূস কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে গেলেন না, উনি কিন্তু পরিবারের পাশেগুলো দাঁড়ালেন না। কিন্তু ওনার এই একটা কিংস পার্টিকে দাঁড় করানোর জন্য, যে নিরপেক্ষতার কথা আপনি বলছেন, কিংস পার্টিকে দাঁড় করানোর জন্য উনি কিন্তু সেখানে রাষ্ট্রের খরচ বহন করতে, যারা নিবন্ধিত না তাদেরকে বাহিনী দিচ্ছে, প্রোটোকল দিচ্ছে। তো একটা পার্টিকে আপনি কি এভাবে জনগণের কাছে দাঁড় করতে পারবেন? এটা কিন্তু দিন শেষে নির্বাচন যখন আসবে তখন কিন্তু এটা রেজাল্ট আমরা দেখতে পাবো, যদি নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং পার্টিসিপেটরি হয়। নির্বাচন হবে, নির্বাচন দিতেই তো হবে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন হওয়ার ন্যূনতম কোনো আভাস আমরা অন্তত দেখতেছি না। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, একের পর এক নতুন করে ইস্যু তৈরি করা হচ্ছে, এবং যারা অন্তত একটু সচেতন, যারা একটু নির্বাচনে আতঙ্ক কিংবা আশঙ্কা বোধ করতেছে, তারা মনে করতেছে যে প্রত্যেকটি ইস্যু আসলে নির্বাচনকে ডিলে করার জন্য। এবং সরকারের ভিতরে একটা গোষ্ঠী আপনি দেখবেন, এরা কিন্তু সবসময় মানে নির্বাচন চাই না, এখন ভালো চলছে, 5 বছর চাই, 10 বছর চাই, আমরা এটা করে ক্রেডিটবাজি করা, এই জাতীয় তৎপরতা তাদের মধ্যে অনেক বেশি দেখা যাচ্ছে। এবং তাদের এই আচরণগুলো কিন্তু মানে প্রশ্ন তুলতে, আঙুল তুলতে বাধ্য যে আসলে তারা কিছু নির্বাচন চায় কিনা। আপনি দেখুন, এখন যে মানে ঐক্যমত কমিশনের যে প্রতিদিনই সংস্কার একটা মিটিং হয়, প্রতিদিন তারা 10টা বাজে শুরু, এটা লাইভ দেখায় বিটিভিতে, অন্যান্য চ্যানেলগুলো কভার করে, তারা চা খায়, বিস্কিট খায়, নানা ধরনের খোঁজ গল্প করে, প্রতিদিন নতুন নতুন একটা ইস্যু আসে, এবং ইস্যুতে মোটামুটি বিএনপিকে চাপ দিয়ে মোটামুটি কিছু আদায় করে নিয়ে তারপর নতুন আর একটা ইস্যু বাজারে ছাড়ে, এবং যেগুলো অবাস্তব, মানে অলিক, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সোশ্যাল সার্কামস্টেন্স যেটা অ্যাপ্লিকেবল না, এমন হাস্যকর অনেক জিনিস আনে। এখন ধরুন আপনার এই কথাটা আমি অনেক টক শোতে, আমি অনেক লেখাতে আমি এটা বলেছি, ধরুন বাংলাদেশের আপনি যাবতীয় সংকট কাটানোর জন্য 4টা জিনিস করলে আর কোনো সংস্কার দরকার পড়ে না। 1 নম্বর ইস্যু হচ্ছে কি আপনার স্মুথ পাওয়ার ট্রানজেকশন, 2 নম্বর হচ্ছে কি আপনার স্বাধীন নির্বাচন ব্যবস্থা, মানে তত্ত্বাবধায়ক সরকারটা, 3 হচ্ছে আপনার স্বাধীন দুদক, এনআরবি এবং পুলিশ ব্যবস্থা। এই 4-5টা যদি আপনি করেন, বাংলাদেশে মোর দেন 70-80% প্রবলেম সলভ। আর বাকি আপনি যেগুলো করেন সেগুলো হচ্ছে কি আপনার ডেমোক্রেটিক প্র্যাকটিসের ব্যাপার, ইনস্টিটিউশনগুলো দাঁড় করানোর পরবর্তী সময় এগুলো হবে। এখন এগুলা নানা ধরনের কাজ করে সরকার কিন্তু এখানে নানা ধরনের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আবার আমি আপনার অন্য একটা প্রসঙ্গে, মানে আগের টার্মের প্রসঙ্গে একটু ফিরতে চাই। এই গতকালের যে বিমান বাহিনীর যে ঘটনাটা, আপনি দেখুন আমাদের যে এবারের বাজেটটা 40,000 কোটি টাকা ডিফেন্সে, আমরা হাসিনার আমলে বলতাম যে হাসিনার আমলে আমাদের প্রতিবেশী দেশ চাইতো না যে আমাদের বিমান বাহিনী সক্ষমতা অর্জন করুক, আমরা জানি আমরা গরিব কান্ট্রি, আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের সেরকম ফান্ডের অভাব আছে। কিন্তু ধরুন আপনি যে এই যে F7 যেটাকে বলা হচ্ছে 3rd জেনারেশন, কিন্তু এটা আসলে আলটিমেটলি 3rd জেনারেশন না, এটা একটা 2nd জেনারেশন ফ্লাইট। আপনি দেখুন 1960 থেকে 70 দশকে যখন সোভিয়েত থেকে এটা চায়না এটাকে নিয়ে নিল প্রযুক্তিটা, তখনও কিন্তু এটাকে কোনো রকম মডিফাই করে এটাকে 2nd জেনারেশন, যেখানে সারা ওয়ার্ল্ড এখন 4th 5th জেনারেশনে চলে গেছে, যেখানে 6th জেনারেশনের রিসার্চ চলছে, সেখানে আমাদের একটা 3rd জেনারেশন 4th জেনারেশন কোনো ফ্লাইট নেই। তো আমাদের বিমান বাহিনীর যদি আপনি অবস্থান দেখেন, গ্লোবাল যে র্যাঙ্কিংয়ে, ওয়ার্ল্ড ফায়ার পাওয়ার ইন্ডেক্সে আমাদের র্যাঙ্কিং হচ্ছে এখন 145টা দেশের মধ্যে 35। আমাদের পার্শ্ববর্তী দেশ, এখন আমাদের শত্রু দেশ কারা? আমাদের আশেপাশের দেশগুলোই তো নিশ্চয়ই, তাই না? এখন সে জায়গা থেকে ধরুন আমাদের আশেপাশের দেশে আমরা যদি মিয়ানমারের কথা বলি, যেখানে রাখাইন করিডোর, অনেক ইস্যু নিয়ে মিয়ানমারের সাথে আমাদের একটা অস্থিরতা তৈরি হতে পারে সামনে আগামীতে। তো সে জায়গা থেকে তাদের র্যাঙ্কিং কিন্তু 37 আমাদের পিছনে, কিন্তু আপনি যদি দেখেন তাদের সৈন্যের সংখ্যা আমাদের চেয়ে বেশি, ইভেন তাদের ফ্লাইটের সংখ্যা আমাদের বেশি। শুধু তাই না, তাদের কাছে কিন্তু SU-30, IAC-130, তারপর SU-27 এই জাতীয় প্রযুক্তিগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু আমাদের কাছে নাই। আমাদের হাসিনার আমলে কিন্তু হাসিনা নিজেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে সক্ষমতা অর্জন করে সেটা সে চাইতো না। কারণ হচ্ছে কি, তার মধ্যে জুজুর একটা ভয় ছিল যে এই বাহিনীগুলো যদি সক্ষমতা অর্জন করে তাহলে যে কোনো তাকে উৎখাত করতে পারে। তো এখন সে জায়গা থেকে সেগুলোকে সক্ষমতা অর্জন করে সেই করছে কি, তাদের পিছনে খরচ করছে, কিন্তু তাদেরকে নতুন করে ক্যান্টনমেন্ট তৈরি করে দিচ্ছে, তাদের মধ্যে রিক্রিয়েশন সেন্টার করে দিচ্ছে, DOHS করে দিচ্ছে। কিন্তু এই বাহিনীগুলো কিন্তু যে সক্ষমতা অর্জন করতে হবে, অ্যান্ড আমাদের মতো গরিব দেশে আমাদের ফান্ড কম থাকবে, বাজেট কম থাকবে, সেটা আমরা মেনে নিয়েই আমাদের আবাসন ব্যবস্থা এগুলোতে একটু কাটছাট করে, জীবনযাত্রার মানে কাটছাট করে আমাদের তো এই জাতীয় ফোকাসগুলোতে করা উচিত। আরেকটা জিনিস আমি একটা যোগ করতে চাই, দেখুন আমাদের অনেক মানুষ বলে এবং কিছু জ্ঞান পাপীরাও বলে যে আমাদের এই ফোর্সের মধ্যে আমরা শান্তি থাকতে চাই, আমরা কেন ফোর্সের পিছনে টাকা খরচ করব। কিন্তু এই এখনকার বৈশ্বিক যে বাস্তবতা, সেই বাস্তবতা আপনি পোলারাইজেশনের যুগে আপনি যদি বাহিনীগুলোকে শক্তিশালী না করতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে আপনার রিস্কে পড়ে যাবেন। আপনি যদি দেখেন ইরানের ঘটনাটা দেখেন, কোনো ধরনের নোটিশ ছাড়া কিন্তু ইসরায়েল অ্যাটাক করে ফেলেছে। আপনি ক্রিমিয়া দেখেন, দখল করে ফেলো রাশিয়া। তো আগামীতে যে আমাদের এখানে যেরকম কিছু হবে না, এটা গ্যারান্টি কি? আজকে যদি আপনি ধরেন মিয়ানমার যদি আমাদের এখানে অ্যাটাক করে বসে, তা আমাদের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা আমরা দেখে ফেললাম গতকাল।
তো সেটার জন্য আমাদের যদি সক্ষমতা অর্জন করার জন্য সেই সক্ষমতা বাজেট যে বাড়াতে হবে না, শুধুমাত্র শুধু তাই না, আমাদের শিক্ষাতে যেরকম বাজেট বাড়ানো দরকার, আমাদের যেরকম স্বাস্থ্যে বাজেট বাড়ানো দরকার, একই ক্ষেত্রে আমাদের বাহিনীগুলো সক্ষমতা অর্জন করতে আমরা এই অর্থ বুঝাচ্ছি যে এখানে ফোর্সের ব্যাপার, এখানে ইকুইপমেন্টের ব্যাপার, যেখানে সারা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে করা উচিত। এখানে আরেকটা ফর্মুলা অনেকে বলছেন যে সেটা হচ্ছে আমরা তো গরিব দেশ, তাহলে আমরা কি করতে পারি? তাইলে হচ্ছে আমরা বিভিন্ন সামরিক জোটে যেতে পারি, যেটা কোরিয়া করেছে, দক্ষিণ কোরিয়া যখন উত্তর কোরিয়া যুদ্ধের পরে তাদের সক্ষমতা অর্জন করার জন্য তারা কিন্তু বিভিন্ন জোটে গিয়েছে। এখন আমরা এই জোটে যেতে গেলে তখন কিন্তু আপনি দেখবেন এই যে নানা ধরনের ক্যাওয়াস তৈরি করে, এই ক্যাওয়াস গ্রুপটা কারা? যারা চাইনিজ গ্রুপ, যারা ইন্ডিয়ান গ্রুপ, যারা চায় না যে আমরা শক্তিশালী অর্জন করি। সুতরাং আমাদের কিন্তু সবকিছু স্বার্থের বাইরে দিয়ে আমাদের দেশের সভরেনিটি রক্ষা করার জন্য এবং ঐক্যমত রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রেখে সব স্টেক হোল্ডার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রেখে আমি মনে করি অচিরেই আমাদের এখানে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। কিছু রাজনৈতিক প্রসঙ্গ আসলো যেহেতু, তো ওইটার পাশাপাশি আমরা রাজনীতি নিয়ে আলোচনা করতে পারি। যে ঐক্যমত্য কমিশন যেসব খবরাখবর আসছে তাতে ঐক্যমত তো হবে বলে মনে হচ্ছে না, মৌলিক বিষয় হচ্ছে না, আপাতত হচ্ছে না। যদি মিরাক্কেল কিছু হয়ে যায় তাইলে হয়তো হতে পারে, কিন্তু এইটা জেনেও এটাকে আমরা দীর্ঘস্থায়ী করছি কেন? হ্যাঁ, এটা তো একটা বিরাট প্রশ্ন। যে আমরা কিন্তু দলগুলোর অবস্থান জানি না তা না, তারা কিন্তু গোপন করছে না, তারা বলছে। যেমন বিএনপি পরিষ্কার করেই বলছে যে তারা শাসনতান্ত্রিক সংস্কার বেশি করে চাচ্ছে না, কারণ তাদের ধারণা যে তাতে করে দেশ পরিচালনা করা কঠিন হবে। এটা পরিষ্কার করে সালাউদ্দিন সাহেব বলেছেন, একাধিকবার আমি দেখেছি। তারপরে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং মনে হচ্ছে যে এগুলো কালক্ষেপণ। আচ্ছা, জুলাই সনদ কিন্তু এই জুলাইয়ের মধ্যেই হওয়ার কথা। ঐকমত্য কমিশনের সহসভাপতি একাধিকবার বলেছেন যে আমি চেষ্টা করছি এই মাসের মধ্যেই, কিন্তু এই মাসের মধ্যে এটা হবে বলে অনেকে মনে করছে না, এটা দেরি হতে পারে। আচ্ছা, পাশাপাশি জুলাই ঘোষণার কথা আছে, জুলাই ঘোষণাপত্র, এইটা মূলত এনসিপির আগ্রহের বিষয়। এটা কিন্তু অন্যান্য দল খুব আগ্রহী না এই ব্যাপারে। তো এনসিপির আগ্রহ থাকতে পারে, এনসিপির যারা নেতা তারা গণ অভ্যুত্থানের নেতাদের একাংশ বলা ভালো, যারা রাজনীতিতে এখনও আছে, লেগে আছে, তাদের আগ্রহের বিষয়, এবং তারা এটাকে সংবিধানের পার্টও করতে চায়। এটা নিয়েও কিন্তু ডিবেট আছে যে এটা সংবিধানের পার্ট হবে নাকি সংবিধানে থাকবে কিন্তু পার্ট হবে না। আমরা জানি সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্র আছে, তো এটা সংবিধানের পার্ট কিনা সেটাও তো একটা প্রশ্ন। সংবিধানের পার্ট তো না, তো আবার একটা ঘোষণাপত্র, এবং এই ঘোষণাপত্র নিয়ে কিন্তু ঐকমত্য হয়নি, আর অতীতে হয়নি বলেই সরকার দায়িত্ব নিয়েছিল যে আমরা ঐকমত্য করে দেব। তো সেই ঐকমত্য কি হয়েছে? যেমন জুলাই গণ অভ্যুত্থান, এটা কি গণ অভ্যুত্থান নাকি বিপ্লব নাকি একটা রেজিম চেঞ্জ? এই বিতর্ক কিন্তু আছে, এই বিতর্ক এখনও চলছে। কিছুদিন পর পর এক একজন পণ্ডিত এক এক রকম কথা বলেন, ইন্টারভিউ ছাপা হয়, এক এক রকম তথ্য আসে। তো এগুলো নিয়ে মানুষ মনে হয় খুব চিন্তিত না। আমার মনে হয় যে এগুলো উপরে আমরা নাগরিক সমাজ, ঢাকা কেন্দ্রিক একটা বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা এটা নিয়ে উত্তেজিত। আমি কিন্তু গ্রামগঞ্জে যাই, মাঝে মাঝে বেড়াতে যাই, কাজে যাই, আমি দেখি লোকজনের সাথে আলাপ করে, লোকজন এগুলো নিয়ে চিন্তিত না। লোকজন মূলত চিন্তিত নিত্যপণ্যের বাজার নিয়ে। প্রথমত লোকজন চিন্তিত হচ্ছে কর্মসংস্থান নিয়ে, যে কাজের সুযোগ বাড়ছে কি কমছে। আজকেই আমি প্রথম আলোতে খবর দেখছিলাম যে আমরা তো গার্মেন্টস সেক্টর নিয়ে কথা বলি, এই যে নাটক ইন্ডাস্ট্রি, এটা কিন্তু গ্রো করেছিল বাংলাদেশে। নাটক ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত, বিভিন্নভাবে যুক্ত, যেমন যারা ঘর বাড়ি ভাড়া দেয়, তাদেরও হাতে কাজ নাই, এবং প্রতিষ্ঠিত শিল্পী বাদে যারা কম প্রতিষ্ঠিত তাদের অবস্থা খুবই খারাপ। তারা হয়তো মাসে 10 বার ডাক পেত 10 জনের কাছ থেকে, এখন 5 বারও পাচ্ছে না। তারপরে মঞ্চ নাটকের অবস্থা তো খুবই খারাপ, হচ্ছেই না, এমনকি টিভি নাটকগুলো হচ্ছে না। আচ্ছা, এবার ঈদেও নাকি টিভি নাটক কম হয়েছে, স্পন্সরশিপ পাওয়া যাচ্ছে না, মানে ব্যবসা যেহেতু হচ্ছে না, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো স্পন্সরশিপও যাচ্ছে না খুব একটা। তো এই অবস্থা আমি জানি না টকশোর স্পন্সর নিয়েও 2 দিন পরে সমস্যা হতে পারে, কারণ মূল ব্যবসায় যদি সংকট দেখা দেয় মতি ভাই, এটা কিন্তু ঘটবে, তাই না? তো আমি দেখেছি সাধারণ মানুষ চিন্তিত হচ্ছে কর্মসংস্থান নিয়ে। আপনি লক্ষ্য করবেন ঢাকা শহরে গণ অভ্যুত্থানের পরে এই 2-3 মাস পর থেকে ঢাকা শহরে রাস্তায় দোকানদারি করা বেড়ে গেছে, ভ্যানে দোকানদারি করা বেড়ে গেছে, এবং এরা কিন্তু অন্যান্য খাতে ছিল, অন্যান্য খাত থেকে কর্মচ্যুত হয়ে এসেছে। আচ্ছা, বেক্সিমকো সহ বিভিন্ন প্রতিষ্ঠান
তাদের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। আজকে একটা খবর আছে, নজরুল ইসলাম মজুমদার, উনি একজন মানে ব্যবসায়িক দুর্বৃত্ত বলে মনে করা হয়, উনি জেলে আছেন। উনি আদালতে বলেছেন উনি প্রায় 800 কোটি টাকা দিয়ে দেবেন, পাচার করা টাকা, ওনাকে যেন জামিন দিয়ে দেওয়া, এই অনুরোধ করেছেন উনি আদালতকে। যাই হোক, তো এগুলো প্রশ্ন যে এই ডিলগুলো কিভাবে করা যায়, মানে এগুলো করা যায় কিনা, কারণ অর্থনীতিকে তো সচল রাখতে হবে। অর্থনীতিকে সচল না রাখলে এইবার কিন্তু অর্থ বছরে গ্রোথ রেট অনেক কম, 3.3, 3.9 এইরকম অবস্থা। আচ্ছা, আমাদের আমদানি আজকে খবর আছে যে $61 বিলিয়ন গত অর্থ বছরে হয়েছে, মানে হিসাব করলে $5 বিলিয়ন মতো আর কি। তো আমদানি না বাড়লে, বিশেষ করে র মেটেরিয়াল এবং মেশিনারিজ আমদানি যদি না বাড়ে, তাহলে বোঝা যাবে যে দেশে বিনিয়োগ হচ্ছে না, এবং বিনিয়োগ যদি না হয় তাহলে কিন্তু প্রবৃদ্ধি এবং আয় বৃদ্ধি এগুলো হবে না। এবং আমরা যে লক্ষ্য করছি যে বাজারে এক ধরনের স্থিতিশীলতা, নিত্যপণ্যের বাজার এক ধরনের নিয়ন্ত্রণে, এটার একটা কারণ কিন্তু ডিমান্ড ফল করেছে। ডিমান্ড ফল করার কারণে, এটা আমার ধারণা, আমি অর্থনীতির ছাত্র হিসেবে মনে করি, ডিমান্ড, মানুষের হাতে পারচেজিং পাওয়ার নাই, সে কারণে বাজার একটু স্তিমিত। কিন্তু এর মধ্যে আবার চালের দাম ইত্যাদি বাড়ছে, তো চালের দামটা একটু সংকটের জায়গা, এটা সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সরকার কিন্তু অনেক আমদানি করেছে চাল। যাই হোক, আমি সাধারণ মানুষের কথা বলছিলাম। সাধারণ মানুষ চিন্তিত হচ্ছে চাঁদাবাজি নিয়ে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, পথে ঘাটে ডাকাতি নিয়ে। ছোট ছোট ব্যবসায়ীরা চিন্তিত হচ্ছে তাদের উপর চাঁদাবাজি, তারপরে তাদের নিত্যপণ্য এই যে আনা নেওয়ার ক্ষেত্রে যেসব ডাকাতি হয়, ছিনতাই হয়, এগুলো নিয়ে। আমরা তো একটা ঘটনা দেখলাম পুরান ঢাকায়, যে একজন ব্যবসায়ীকে মেরে ফেলা হলো। এর পেছনে চাঁদাবাজি জড়িত আছে, এর পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব আছে। ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা কিন্তু এইগুলোর মধ্যে খুবই সাফার করছে। আর একটা ব্যাপার হচ্ছে, মানুষ দেখতে চায় যে দেশটা গণতন্ত্রের দিকে যাচ্ছে কিনা, মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যে গণতন্ত্রের উত্তরণ হচ্ছে কিনা, স্থিতিশীলতা আসছে কিনা। তো এই স্থিতিশীলতার তো দেখা পাওয়া যাচ্ছে না। অনেক ধন্যবাদ। হাসান মামুন কিন্তু একটা বিবিধ বর্ণনা দিলেন দেশটা কোথায় গিয়েছে, কিন্তু এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন জাগবে, আমার নিজেরও প্রশ্ন, দেশটা আসলে কোথায় যাচ্ছে? দেশটা আসলে হাসিনা একভাবে এটাকে পরিচালিত করেছে, এটা খারাপ, ডেফিনেটলি খারাপ, কোনো সন্দেহ নাই। এই সরকার আরেক দিকে করতেছে, সেটাও ভালো লক্ষণ না। আমি একটু উদাহরণ দিই আপনাকে। ধরুন, এই সরকার কিন্তু মব কালচারটাকে এমনভাবে এটাকে এস্টাবলিশ করছে, আমি খুব ডাউট যে আগামী যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, ওই গভর্নমেন্টকে এই মব কালচারটাকে প্রোটেক্ট করতে পারবে কিনা। কারণ হচ্ছে কি, আপনার কিছু হলেই, যেমন আজকে সচিবালয় যেরকম ঘেরা করলো, তো এই যে আপনার সবার মননে মগজ যেটা গেঁথে দিচ্ছেন, সবকিছু আমার ফেসবুকে আদায় করে নিতে হবে। বিদেশ থেকে ফ্রান্সে বসে, প্যারিসে বসে, ওয়াশিংটন বসে কিছু পীর আছে, পীরের কথা মতো শুনে যদি আপনি অ্যাটাক করে বসেন, তারপর ওকে টেনে এসে নামাইতে হবে, এ করতে হবে, সে করতে হবে। আবার সরকার এগুলো কিন্তু সায় দিচ্ছে। এখন আপনার ধরেন, সরকার যদি ফেসবুকটাকে মেন ম্যান্ডেট হিসেবে ধরে নেয়, তাহলে ধরেন সরকার তো এই অর্গানিক যে বডিগুলো, এগুলো তো কোনো দরকার নাই। এখন তাহলে আপনার তো সরকার কাজ কি, সব কিছু শুনে তারপরে সেই জিনিসটাকে মিনিমাইজ করবে। এখন সরকার এমন কিছু ডিসিশন নিচ্ছে যেগুলোকে ম্যাক্সিমাইজ করে ফেলতেছে। এগুলো একটা মবের একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, ধরুন হাসিনা সরকারের আমলে কি করেছে, হাসিনা মামলা টামলা দিয়ে, তার ক্যাঙ্গারু আদালত দিয়ে মানুষকে অপদস্থ করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু হাসিনার আমলে কিন্তু এই জিনিসটা আমরা দেখি নাই, যে একজন আসামি যাচ্ছে, বা আসামি বা একজন দোষী সাব্যস্ত ব্যক্তি আদালতে যাচ্ছে, কারাগারে যাচ্ছে, তার গায়ে ডিম ছোড়া হচ্ছে। ধরুন মির্জা ফখরুল ইসলামের নামে এত মামলা হয়েছে, উনি জেলও খাটলেন, আর অনেক নেতারা জেল খাটছেন। এখন হাসিনা চাইলে তোরা পারতো না তো তা না, তার ছাত্রলীগ ছিল, তার ক্যাডার বাহিনী ছিল, গুন্ডা লীগ ছিল, সবাই ছিল, যুবলীগ ছিল, কাউকে বলে তো সেটা ডিম মারতে পারতো, সে তো এটা করে নেই। এখন এই সরকারের আমলে কিন্তু সরকার সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে। আমরা আওয়ামী লীগের সাথে জড়িত, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি সবার আমরা বিচার চাই, কিন্তু ইনসাফের ভিত্তিতে। আমরা চাই না যে বিচার করতে গিয়ে সে কোনো অবিচারের সম্মুখীন হোক। এখন এই সরকার যে কালচারগুলো তৈরি করতেছে, এখন এগুলো কিসের ভিত্তিতে করতেছে আমরা জানি না। আপনি জানেন 100-র বেশি মাজার ভাঙা হয়েছে। এখন সেটা তো 2-4-5টা আমি ইনসিডেন্ট হিসেবে আমি ধরে নিতে পারি, তারপর আপনি তো বন্ধ করতে পারতেন, কিন্তু সরকার তো সেটা বন্ধ করতেছে না। ওই হাসান মামুন ভাই যে কথাটা বলছে যে নাটক পাচ্ছে না, কনসার্ট পাচ্ছে না, কারণ আমরা তো ঘটনাগুলো দেখেছি। নায়িকা ফিতা কাটতে গেছে, তাকে আটকালো, তাকে অপদস্থ করা হলো, মেয়েদের ফুটবল খেলা নিয়ে ঘটনা ঘটলো। তো আসলে মানে এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এখানে মানে ভিতর থেকে এটাকে ইচ্ছা করে হচ্ছে কিনা, নাকি অনিচ্ছাকৃতভাবে একটা মৌলবাদীদের একটা উত্থান দেখানো হচ্ছে আর কি। আমার কাছে মনে হতে পারে যেটা খুব আর্টিফিশিয়ালি দেখানো হচ্ছে। কারণ হচ্ছে কি, আমরা এখন যে সংকটগুলোর মধ্যে দাঁড়িয়ে আছি, আপনি দেখুন এখানে যে শুল্কের ব্যাপারটা আলোচনা করা হচ্ছে, যেটা সরকার পুরোপুরি ফেলর।
আমরা জানি না, গতকাল ঘোষণা দেওয়া হচ্ছে যে বছরে 7 লক্ষ টন গম আমদানি করা হবে। তো সেটা হচ্ছে কি 5 বছর কনজিকিউটিভ 5 ইয়ার্স এটা করা হবে। তো এটা ধরেন সরকারের বুঝতে 3 মাস 4 মাস কেন লাগলো আমি জানি না। কারণ হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প তো আপনাকে 90 দিন সময় দিল, তাই না? তো এখন আমরা আমেরিকা থেকে, আমাদের মার্কেট কি, আমরা আমেরিকা থেকে ধরেন আমরা $8 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি আমরা $2 বিলিয়ন। এখন আপনার এটা তো বড় একটা গ্যাপ। তো সেই গ্যাপটা আপনি ফিল আপ করবেন কেমনে? আপনি আমেরিকা কেন ক্ষিপ্ত হলো? ক্ষিপ্ত হলো এই কারণে যে আপনি চায়না থেকে আপনি $26 বিলিয়ন আপনি ইম্পোর্ট করেন, কিন্তু চায়নাতে আপনি এক্সপোর্ট করতে পারেন মাত্র $500 মিলিয়ন। এখন এত বড় ডেফিসিট আপনি রাখতেছেন, তো আমেরিকার সাথে আপনি কেন দ্রুত গোছাচ্ছেন না? যেখানে আমেরিকা আপনার সবচেয়ে বড় রেমিটেন্স কিন্তু এখন আমেরিকা থেকে আসে। শুধু তাই না, গার্মেন্টসের একক ইউনিট হিসেবে আমেরিকা থেকে আসে। তো এখন আমেরিকা থেকে আমরা কিন্তু বেসরকারিকে তো অনেক কিছু আনি, আমরা সয়াবিন আনি, আমরা তেল আনি, আমরা কটন আনি, আমরা লোহা আনি, স্ক্র্যাপ। তো এগুলো বেসরকারিতে তো আপনি কাউকে ফোর্স করতে পারেন না, তাহলে কি রাষ্ট্রীয়ভাবে আপনি করতে পারেন। এখন রাষ্ট্রীয়ভাবে আপনি করা যায় কি? রাষ্ট্রীয়ভাবে আপনি তেল আমদানি করতে পারেন বাড়তি, আপনি কটন করতে পারেন, আপনি গম আনতে পারেন। 21 পাতা একটা চিঠিও ভাইরাল হয়েছে, মানে ফাঁস হয়েছে, লিক হয়েছে। সেখানেও আমরা দেখলাম চিঠিগুলো পড়ে দেখলে মারাত্মক ধরনের লিগেশন এখানে, যে এখানে আপনি এগুলো করলে আপনার হাত পা সব বেঁধে দেবে, আপনার সোবেটি বলে কিছু থাকবে না। এখন ওই ডক্টর রেবিবা ভট্টাচার্য বলেছে যে আমরা কিন্তু এরকম সরকার দেখি না। এবং উনি একটা কথা বলছে এনডিএ, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আপনার স্ট্র্যাটেজিক এবং মিলিটারি ক্ষেত্রে হতে পারে, বাণিজ্যিক ক্ষেত্রে এনডিএ ভিতরে কোথাও হয় না এটা। এবং আমাদের বাণিজ্য উপদেষ্টা বলছে যে কি আলাপ হয়েছে এটা কিন্তু আমরা বলতে পারবো না। আরে ভাই, তোমার বসাইছে তো এই গণঅভ্যুত্থানের সরকার, তাই না? তুমি তো এখন জনগণের বাইরে গিয়ে যদি তুমি বলো যে আমি এটা বলতে পারবো না, তার মানে তুমি জনগণকে এ ধরনের অন্যান্য স্টেক হোল্ডারদের তুমি থোয়ারাই কোনো কেয়ারে করতেছো না। তো ধরেন এ ধরনের যদি সংঘাত তৈরি হয়, তাহলে আমি মনে করি যে ধরেন এই সরকারের যে 3টা যে মূল উদ্দেশ্য, নির্বাচন, সংস্কার, বিচার, কোনোটা আসলে দিন শেষ হবে না। এবং দিন শেষে আমার কাছে খুব আমি আশঙ্কা ফিল করি যে সেটা হচ্ছে কি আমরা জুলাই গণঅভ্যুত্থান এটাকে আরেকটা ব্যর্থতার দিকে যাচ্ছে কিনা। এটা দিন শেষে যখন আমরা পাল্লায় যখন হিসাব নিকাশ করব, তখন এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ। আমরা প্রায় শেষ দিকে যাচ্ছি। তো এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে এখন সর্বক্ষেত্রে, এখন তাইলে আইনের শাসন না শাসনের আইন, এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আসছে, যেটা ওই মব ভায়োলেন্সের কথা বললো রাকিব। পরিস্থিতিটা এই যে নির্বাচন আসলে কত দূর? হ্যাঁ, নির্বাচন তো মবের কারণেও ক্ষতিগ্রস্ত হতে পারে মানে হবে। যেমন ধরেন গোপালগঞ্জ, আপনি কি গোপালগঞ্জে নির্বাচন করবেন না? কিভাবে করবেন? এই প্রশ্ন কিন্তু উঠেছে। শুধু গোপালগঞ্জ না, তার আশেপাশে আমি শুধু গোপালগঞ্জের কথা বললাম, আরও কিছু জেলা আছে। এবং আওয়ামী পকেট, আওয়ামী লীগকে এই যে অপ্রাসঙ্গিক করা, আওয়ামী লীগকে কবর দিয়ে দেওয়া, এই কথাগুলো যে বলা হচ্ছে, এগুলো কিন্তু একটু বাড়তি কথা। আওয়ামী লীগ কিন্তু এই দেশে এখনও প্রাসঙ্গিক এই অর্থে যে আপনি দিনরাত আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন, তা আপনি তো আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করছেন, বা প্রাসঙ্গিকতা যে বজায় রাখছেন সেটা তো আপনি রাখছেন। আরেকটা হলো যে আওয়ামী লীগের দুর্বৃত্তরা পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী তো এই দেশে আছে। এবং এই যে জরিপ হচ্ছে না, জরিপেও কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভোট কিন্তু কম না। এবং এমনকি ইয়াংদের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে যে ধারণা, পারসেপশন যে আওয়ামী লীগ কত ভোট পাবে, সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য ভোট আছে। তো এবং গত 1 বছরে যা হয়েছে তাতে আওয়ামী লীগের ভোট কিন্তু কমার কারণ নেই, আওয়ামী লীগের ভোট বেড়েছে আমার ধারণা। যদি ভোট হয় এবং আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন জানি আমার মনে হয় যে 20-25% ভোট পেতে পারে যদি ফেয়ার ইলেকশন হয়। যাই হোক, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়াটা তো প্রশ্ন সাপেক্ষ। প্রধান উপদেষ্টাও বলেছেন যে এটা আপাতত বন্ধ আছে আওয়ামী লীগের কার্যক্রম, কিন্তু সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের ওপরও নির্ভর করছে যে তারা নির্বাচনে আসবে কিনা ইত্যাদি। যাই হোক, সেটা একটা জটিল প্রশ্ন। তো এখন মানে আমি বলছি যে নির্বাচনটা তো করতে হবে, নির্বাচন করার প্রস্তুতি নির্বাচন কমিশন কি নিচ্ছে, এটা একটা প্রশ্ন। নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু এনসিপির একটা বিরোধ আমরা লক্ষ্য করছি নানান ক্ষেত্রে, এবং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়েও তারা প্রশ্ন তুলছে। এনসিপিকে তো ওই যে রাকিব যেটা বললো যে ইনু সাহেবের পার্টি বলে বিবেচনা করা হচ্ছে, তো এই প্রশ্নটা অনেক আগে উঠেছিল। এটা এনসিপি বা ইনু সাহেব কেউই কিন্তু পরিষ্কার করেননি যে না, বিষয়টা ঠিক না। এই ধারণা কিন্তু সমাজে তৈরি ওনারা করেননি। বরঞ্চ এই এনসিপির জমায়েতে এই যে পাহারা দিতে হচ্ছে পুলিশকে, সেনাবাহিনীকে, এই প্রশ্ন অনেকে করছে বাজারে যে সেনাবাহিনীর কাজ কি তাদেরকে পাহারা দেওয়া, এই জন্য আমরা সেনাবাহিনী পুষছি, এই প্রশ্ন কিন্তু উঠেছে। আরেকটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হলে, এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হচ্ছে উস্কানির কারণে হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। যে গোপালগঞ্জে যেটা হলো, গোপালগঞ্জে আপনি অবশ্যই যেতে পারেন,
গোপালগঞ্জ বাংলাদেশের অংশ সমাবেশ করতে পারেন অবশ্যই, কিন্তু গোপালগঞ্জে সেই পরিবেশ বিরাজ করছে কিনা। আমরা তো দেখেছি যে গোপালগঞ্জে গণ অভ্যুত্থানের পরপরই সামরিক বাহিনীর উপর হামলা হয়েছিল, তাদের কনভয় পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো সেইখানে কি পরিস্থিতি আমরা তো জানি। গোপালগঞ্জকে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আনা হয়নি এই পর্যন্ত, না এনে কেন জমায়েত করার অনুমতি দেওয়া হলো এবং শেষে এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো। সেখানে 5 জন মারা গেছে গুলিতে, এবং সামরিক বাহিনীর ভূমিকাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। এটা কিন্তু খুবই দুঃখজনক। সামরিক বাহিনী, সেনাবাহিনী তারা ব্যারাকে ফিরে যেতে চায়। সেনা প্রধান অনেক আগে বলেছেন যে আমরা দীর্ঘদিন বাইরে থাকতে চাই না। বাইরে থাকলে কি হতে পারে এটা কিন্তু গোপালগঞ্জ তার একটা প্রমাণ। এবং সেনাবাহিনীর হাতে তো যুদ্ধাস্ত্র, তারা যদি ব্যবহার করে যুদ্ধাস্ত্রই ব্যবহার করে। সাইকোলজিক্যালি তারা প্রিপেয়ার্ড, এবং তারা তো ওই ট্রেনিংই পেয়েছে যে শত্রুপক্ষ ছাড়া তার তো এক্সিস্টেন্স নাই। তো এইরকম বাহিনীকে আইন শৃঙ্খলার মধ্যে আনা হলে এবং দীর্ঘদিন রেখে দেওয়া হলে, আপনি 2 মাস পর পর নির্বাহী ক্ষমতা বাড়াচ্ছেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, আপনি একটা টাইমলাইন দিয়ে দেন যে 6 মাস দিলাম একবারে, এর মধ্যে ইলেকশন হবে ইত্যাদি। আমার তো মনে হয় যে সামরিক বাহিনীকে এই দুর্ঘটনার পরও কিন্তু এই কথাটা বাজারে এসছে যে সামরিক বাহিনীকে, বিমান বাহিনীকে, নৌবাহিনীকে তাদের কাজ করতে দেওয়া হোক। এই কথাটা আমি ফেসবুকে দেখলাম, অনেক বিশিষ্টজন লিখেছে যে তাদেরকে ব্যারাকে ফিরতে দেওয়া হোক দ্রুত, এবং তারা যাতে ডিসিপ্লিন ফোর্স হিসেবে ভূমিকা রাখতে পারে। এবং এই রাকিব যেটা বললো আমি সম্পূর্ণ একমত যে সেনাবাহিনীর শান শৌকত বাড়ানো, অন্যান্য বাহিনীর শান শৌকত বাড়ানো, বেতন বাড়ানো, সুযোগ সুবিধা, ব্যবসা কর্পোরেটে পরিণত করা, এই যে সেনাবাহিনীকে কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছিল এই অভিযোগ আছে। কিন্তু আমরা তো চাই একটা সক্ষম সেনাবাহিনী, একটা এবল সেনাবাহিনী যারা আমাদের সম্পদ জানমাল রক্ষা করবে, দেশ রক্ষা করবে, এবং যারা আমাদের সম্ভাবনা ভবিষ্যতও রক্ষা করবে। সেই রকম সামরিক সক্ষমতা অর্জনের জন্য সেই রকম নীতি নিয়ে আমাদের কিন্তু এখন থেকে চলা উচিত। এবং আমাদের নিরাপত্তার ব্যাপারে আমরা কোনো দেশের খবরদারি মানব না, শুনবো না, আমরা আমাদের মতো চলব। এবং আমরা ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যও কিন্তু কোনো দেশের চাপিয়ে দেওয়া শর্ত না মেনে আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করব, এটাই হওয়া উচিত। এবং আমি এখানে একটুখানি বলি মতি ভাই, এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন থাকলে নানান ইস্যু কিন্তু আসবে যেটা তারা হ্যান্ডেল করতে পারবে না, কারণ তারা কিন্তু রাজনৈতিক সরকার না। এটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন? সময় হলো মাত্র 1 মিনিট। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের সাধারণত যে তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমে যে অন্তর্বর্তীকালীন সেগুলো হয়, সেগুলোর প্রিপারেশনটা থাকে 3 থেকে 4 মাস। যেহেতু আমাদের একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, এটার একটা মোটা দাগে, যেহেতু এখানে 3টা ম্যান্ডেট, সংস্কার, বিচার এবং নির্বাচন, আমরা ধরে নিয়েছি যে 18 মাস ইজ এনাফ, ফার এনাফ। কিন্তু এই সরকার কিন্তু 1 বছর হেলা ফেলা নষ্ট করলো। আপনি কিন্তু অনেক সুযোগ ছিল, আপনার ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা নেওয়ার পরপরে বলেছিলেন যে আমরা কিন্তু এটা সাফল্যের মধ্যে যাব পারফরমেন্সের ভিত্তিতে। উনি চাইলে কিন্তু 3 মাস পর পর সবার একটা পারফরমেন্স গ্রাফ দেখাতে পারতেন। আপনি দেখেন এই যে স্বাস্থ্য উপদেষ্টা, ওনার চেহারা অনেকে দেখে নাই, শিক্ষা উপদেষ্টা ওনাদের চেহারা অনেকে দেখে নাই। কাজ করলেই তো হয়, চেহারা দেখার দরকার কি? কাজ তো করতেছে না, কাজ তো করতেছে না। এখন ব্যাপারটা হচ্ছে কি, ধরুন কাজ করতে হলে আপনার বাংলাদেশের চেহারা দেখাতে হবে। হ্যাঁ, কিছু আছে তো হুদাই চেহারা দেখায়, ওই আমাদের হায়াল্লা খালেদের মতো। যাই হোক, তো ওর বাইরেও হচ্ছে কি আপনার এই ধরনের কাজও কিন্তু আপনার করতে হবে। এখন আমাদের এই জাতীয় সরকারের কিন্তু ওই আমাদের সব বলেই ফেললো। আমি একটু শেষ মিনিট, আপনার মানে 1 মিনিট সময় আছে আমার মতো, আমি একটু 30 সেকেন্ডে বলি। সেটা হচ্ছে, দেখুন আমাদের কিন্তু এখন নতুন ধরনের অনেক ক্রাইসিস শুরু হচ্ছে। আমাদের কিন্তু আপনার দেখুন এই ইস্যু কিন্তু আজকে আসে নাই, বন্দর ইস্যু, আমাদের আরাকান ইস্যু, আমাদের এখানে করিডোর ইস্যুর বাইরে নতুন করে বলা হচ্ছে যে মিলিটারি অপারেশনাল জোন নামে, হ্যাঁ, MOZ নামে আরেকটা ইস্যু দামাচাপা দেওয়া শুরু করতেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরুন আমাদের কিন্তু সব জায়গায় কিন্তু আমাদের ব্যালেন্স করতে হলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট লাগবে। পৃথিবীতে যদি সব NGO গভর্নমেন্ট দিয়ে হতো, তাহলে পৃথিবীর সব দেশেই একটা নোবেল লরিয়েট আনতো আর NGO দিয়ে দেশ চালাতো। আলটিমেটলি পলিটিশিয়ানদের অনেক সমালোচনা আছে, অনেক কুকর্ম আছে, কিন্তু ওদের মধ্যে সেই ক্যারিশমেটিক একটা জিনিস আছে যাতে তারা হ্যান্ডেল করতে পারে। তাই মনে করি যে এই সরকারের সব কিছু মিনিমাইজ করে সবার ঐক্যমত নিয়ে একটা ইলেকশনের পথে হাঁটা উচিত, এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতান্ত্রিক রাস্তা উত্তরণের দিকে আমাদের সবার হাঁটা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে, হাসান মামুন, আপনাকেও ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।